আমার ভাই আমাকে তার স্ত্রী বানাতে চায়। আমি স্তব্ধ হয়ে গেলাম যখন আমার ভাই আব্দুর বলল, দিদি, তোর বিয়ের পর ৩ বছর কেটে গেছে। স্বামীর অত্যাচারের কথা শুনে আমি আর থাকতে পারছি না। তুই আমার সাথে চলে আয়। আমি প্রতিজ্ঞা করছি, কোনো ভাই নাই তোর। স্বামী হয়ে তোকে বিয়ে করে সারা জীবন আগলে রাখব। আমাকে বিয়ে করবি তো? আমার বিয়ে হয়েছে ৩ বছর হল। শুরুতে সবকিছু ভালোই ছিল, কিন্তু পরে সমস্যা শুরু হয়েছিল। আমার স্বামী মদ খেয়ে বাড়ি ফিরে আমাকে গালাগাল করত, মাঝে মাঝে মারধরও করত। আমি এই কথা কারো কাছে বলিনি, শুধু ভাই আব্দুরকে বলেছিলাম। আব্দুর আমার ছোট ভাই, আমার থেকে ৫ বছরের ছোট। সেদিন আমি আমার বাপের বাড়িতে গিয়েছিলাম। সন্ধ্যাবেলা আব্দুর আমাকে বলল, দিদি, তোর সাথে একটু কথা আছে, খো। আমরা ছাদে গিয়ে বসলাম। ভাবছিলাম আব্দুর হয়তো আমার স্বামীর সাথে কথা বলতে চায়, কিন্তু সে যা বলল তাতে আমি হতবাক হয়ে গেলাম। আব্দুর, এসব কি বলছিস তুই? আমি বিস্ময়ে ফেটে পড়লাম। তুই আমার ভাই, আমরা একই মায়ের পেটের সন্তান। আমি জানি দিদি। আব্দুর আমার হাত ধরতে চাইল। আমি হাত সরিয়ে নিলাম। কিন্তু আমি তোকে ভালোবাসি, শুধু বোন হিসেবে নয়, একজন নারী হিসেবে। আমি তোকে মারতে পারব না, তোকে কষ্ট দেব না। গি, আব্দুর, তুই কি পাগল হয়ে গেছিস? এটা পাপ, এটা অন্যায়। আমি কাঁপতে লাগলাম। আমরা ভাই বোন, আমাদের একসাথে জন্ম হয়েছে। আমরা কখনোই স্বামী স্ত্রী হতে পারি না। গো, এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। দীপা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমি যখন উঠে বসলাম, আব্দুরের চোখগুলো আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। আমি এদিক ওদিক তাকালাম, পালানোর পথ খুঁজছিলাম, কিন্তু ছাদে আমরা দুজন ছাড়া কেউ ছিল না। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হল না। দিদি, আমি আর এক মুহূর্ত তোর এই কষ্ট সহ্য করতে পারছি না। আব্দুর আবার বলল, তোর অবস্থা দেখে আমার হৃদয় ভেঙে যায়। আমি জানি আমাদের এই সম্পর্ক সমাজ মানবে না, কিন্তু আমি তোকে নিয়ে অন্য কোথাও চলে যাব, যেখানে কেউ আমাদের চিনবে না, জানবে না। ঘি, ঘাম দিয়ে আমার সারা শরীর ভিজে যাচ্ছিল। এ কি শুনছি আমি? আমার নিজের ভাই আমাকে বিয়ে করতে চায়। এ কি পাগলামি? আমার বুকের ভেতর থেকে একটা আর্তনাদ বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু আমি কোনোভাবে নিজেকে সামলে নিলাম। কেউ জানবে না? তুই কি বলছিস আব্দুর? আমি জিজ্ঞাসা করলাম। আমরা একই পরিবারের সবাই, আমাদের চেনে। আমরা কোথায় যাব যেখানে কেউ আমাদের চিনবে না? আব্দুর গম্ভীরই হয়ে বলল, আমি সব ঠিক করে ফেলেছি। আমার এক বন্ধু আমাদের সাহায্য করবে। আমরা দেশ ছেড়ে চলে যাব। আমার কাছে টাকাও আছে, নতুন পরিচয়পত্র, নতুন নাম, নতুন জীবন, সবই তৈরি। শুধু তোর একটা হার অপেক্ষা গো। আমি শিউরে উঠলাম। এত তাড়াতাড়ি সব ঠিক করে ফেলেছে? কতদিন ধরে সেই পাগলামি ভাবছে। আমি তার দিকে তাকালাম। আব্দুর, তুই আমার ভাই। আমি জানি, সে আমার কথা কেটে বলল, কিন্তু আমি আর একজন মানুষও, একজন পুরুষ। আমি তোকে পুরুষ হিসেবে দেখি, দিদি নয়। আমি রাগে, ঘৃণায়, ভয়ে কাঁপতে লাগলাম। আব্দুর আমার হাত ধরতে এগিয়ে এলো। আমি জোরে হাত ছিটকে সরিয়ে নিলাম। আমাকে ছুঁস না, চিৎকার করে উঠলাম। দিদি, প্লিজ। তার চোখে অনুনয়। তোর স্বামী তোকে মেরে ফেলবে একদিন। আমি তোকে বাঁচাতে চাই। ওর ভাবনায় বাঁচতে চাই না আমি। চিৎকার করলাম, আমি এখনই চলে যাচ্ছি গো। আমি দরজার দিকে এগোতে শুরু করলাম,
কিন্তু অব্দুর আমার পথ আটকাল। দিদি, তুই আমার কথা কাউকে বলবি না, ঠিক আছে? তার কণ্ঠস্বরে ভয়ের ছায়া। আমি আবেগের বসে কিছু বলে ফেলেছি, কিন্তু আমি তোকে সত্যিই ভালোবাসি। আমি ভেবেছিলাম অব্দুর নেশা করে এসব বলছে, কিন্তু না, তার চোখে আমি শুধু সুস্থ মস্তিষ্কের পাগলামি দেখতে পাচ্ছিলাম। আমি কাউকে বলবো না, আমি শেষে বললাম। তবে আর কখনো আমার সামনে এ নিয়ে কথা তুলিস না। আমি তোর দিদি থাকব, বাস। এই সম্পর্কই আমাদের গো। অব্দুর মাথা নিচু করে বলল, ঠিক আছে, আমি দুঃখিত। আমি দ্রুত সিঁড়ি দিয়ে নেমে এসে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। সারা রাত আমি ঘুমাতে পারলাম না। বারবার অব্দুরের কথাগুলো আমার মনে ঘুরপাক খাচ্ছিল। আমি কি কাউকে বলবো? কিন্তু কি বলবো? কেউ বিশ্বাস করবে? আমার মা বাবা? না, তারা হয়তো ভেঙে পড়বেন। আমার স্বামী, সে আমাকে আরও বেশি মারধর করবে ভেবে আমার ভাই আমার প্রতি খারাপ উদ্দেশ্য নিয়ে এসে সব বলছে। কিন্তু আমি জানি আমার ভাই আমাকে রক্ষা করতে এমন পাগলামি করছে। পরদিন সকালে আমি সাবধানে অব্দুরকে এড়িয়ে চললাম। আমি তাড়াতাড়ি তৈরি হয়ে বাড়ি ফিরে যাব ঠিক করলাম, কিন্তু তখনই আমার ফোনে একটা মেসেজ এলো। আমার স্বামী লিখেছে, আজ বাড়ি ফিরো না, অনেক রাগ আছে, কাল আসবে গো। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। অনেক রাগ আছে কি মানে? আজ সে মদ খেয়ে বাড়ি ফিরবে এবং আমাকে মারধর করার জন্য উন্মুখ হয়ে আছে। আমি আবারও একটা দিন এড়িয়ে যেতে পারি, কিন্তু কতদিন? একদিন না একদিন ফিরতেই হবে। আমি হতাশায় ভেঙে পড়লাম। দুপুরবেলা আমি চুপচাপ বাগানে বসেছিলাম। তখন অব্দুর এসে আমার পাশে বসল। আমি উঠে যেতে চাইলাম, কিন্তু সে বলল, না দিদি, আরও সব কথা বলবো না। আমি শুধু বলতে এসেছি, আমি তো স্বামীর ব্যাপারে আর একটা উপায় বের করেছি। আমি ধীরে ধীরে বসে পড়লাম। কি উপায়? আমি প্রমাণ পেয়েছি, সে ট্রাক ব্যবসা করে। অব্দুর বলল, আমি একটি গোপন ভিডিও রেকর্ড করেছি যেখানে সে ট্রাক বিক্রি করছে। আমরা পুলিশের কাছে যেতে পারি। হয়ে তার দিকে তাকালাম। কিভাবে তুই এই প্রমাণ পেলি? আমি কয়েকদিন ধরে তাকে ফলো করছিলাম। অব্দুর জবাব দিল, আমি জানতাম সে কোনো না কোনো কিছু করছে যা থেকে তোকে বাঁচানো যাবে। আমি ভয় পেয়ে গেলাম। অব্দুর, এটা খুবই বিপজ্জনক। তুই জানিস না সে কতটা হিংস্র হতে পারে। তোকে মেরে ফেলতে দ্বিধা করবে নাকি? আমি ভয় পাই না, অব্দুর দ্বিধাতার সাথে বলল। আমি শুধু চাই তুই মুক্ত হস দিদি গো। আমি চিন্তিত হয়ে পড়লাম। অব্দুর যদি সত্যিই প্রমাণ পেয়ে থাকে, তাহলে আমার স্বামী জেলে যাবে, আমি মুক্তি পাব। তবে এটাও সত্য যে আমার স্বামী যদি বুঝতে পারে কে তার বিরুদ্ধে প্রমাণ জমা করেছে, সে অব্দুরকে হত্যা করতে দ্বিধা করবে না। দিদি, আমি তোকে আর একটা কথা বলি। অব্দুর আমার দিকে ঝুঁকে বলল, আমার মনে হয় তোর স্বামী আর একটা মেয়ের সাথে সম্পর্ক করছে। গিয়ে আমি চমকে উঠলাম। কি? হ্যাঁ, আমি তাকে অনেকবার দেখেছি একজন মহিলার সাথে, অব্দুর বলল। তবে আমি নিশ্চিত নই সেটা কি ধরনের সম্পর্ক, কিন্তু তারা খুব ঘনিষ্ঠ মনে হয়েছে। কি? আমি জানতাম আমার স্বামী খারাপ, কিন্তু বিশ্বাসঘাতক, এটা আমার জন্য নতুন ছিল। আমি কাঁপতে লাগলাম, কিন্তু এবার রাগে আমি এই প্রমাণ দেখতে চাই। আমি জোর দিয়ে বললাম, ট্রাক বিক্রির ভিডিও, সব কিছু। অব্দুর চোখ পট করে বলল, সত্যি তুই দেখতে চাস? হ্যাঁ, আমি দ্বিধাভাবে উত্তর দিলাম। আমি জানতে চাই আমার স্বামী কি করে যদি সত্যি সে ট্রাক করে এবং অন্য মেয়ের সাথে সম্পর্ক করে, তাহলে আমি বিবাহ বিচ্ছেদ চাইব গো। আব্দুরের চোখে আসার আলো দেখলাম, তবে আমি সাবধান ছিলাম। আমি জানি সে আমাকে পেতে চায়, কিন্তু আমি তার কাছে স্পষ্ট করে জানিয়ে দিয়েছি আমরা কখনো স্বামী স্ত্রী হতে পারি না। ঠিক আছে, আমি তোকে সবকিছু দেখাব। আব্দুর বলল, কিন্তু আমাদের সাবধানে যেতে হবে। আমার ল্যাপটপে সব আছে। আজ রাতে সবাই ঘুমিয়ে পড়লে আমরা দেখব গো। আমি মাথা নাড়লাম। পুরো দিন আমার মন ছটফট করতে লাগল। আমার স্বামী কি সত্যিই এতটা খারাপ? আমি কি আমার ভাইয়ের কথা বিশ্বাস করি, নাকি এটা আমাকে ফাঁদে ফেলার চেষ্টা? রাত 11টার সময় আব্দুর আমার দরজায় নক করল। আমি দরজা খুললাম। সে তার ল্যাপটপ নিয়ে এসেছিল। আমরা দরজা বন্ধ করে ভিডিওগুলো দেখতে শুরু করলাম। প্রথম ভিডিওতে আমার স্বামী একটি অন্ধকার গলিতে দাঁড়িয়ে একজন লোকের সাথে কথা বলছিল। তারা হাত বদল করল কিছু একটা। এটা ড্রাগের লেনদেন মনে হচ্ছিল। দ্বিতীয় ভিডিওতে আমার স্বামী একটি রেস্তোরাঁয় বসে একজন মহিলার সাথে হাসাহাসি করছিল। তারপর তার হাত ধরে বাইরে চলে গেল।
আরও কয়েকটি ভিডিও দেখলাম। সবগুলোতেই আমার স্বামী ড্রাগ বিক্রি করছিল বা সেই মহিলার সাথে ছিল। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি জানতাম সে খারাপ, কিন্তু এতটা ড্রাগ ব্যবসা, পরকীয়া এসব জেনে আমার কান্না পাচ্ছিল। এভাবে চলতে পারে না। আমি ফিসফিস করে বললাম, আমাকে এখান থেকে বেরোতে হবে গো। আব্দুর আমার হাত চেপে ধরল। আমি তোকে সাহায্য করব দিদি। আমি এই প্রমাণগুলো পুলিশকে দেব। তোর স্বামী জেলে যাবে আর তুই মুক্ত হবে গো। কিন্তু আমি কোথায় যাব? আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলাম, আমার ছেলে মেয়ে, তাদের কি হবে? তুই আমাদের সাথে থাকবি। আব্দুর বলল, ছেলে মেয়েদের নিয়ে আমরা তোদের দেখভাল করব। আমাদের বাড়িতে জায়গা আছে গো। আমি মাথা নাড়লাম। পুরো জীবন ভেঙে চুরমার হয়ে গেছে। আমি আরেকটা সম্পর্ক নিয়ে ভাবতেই পারছিলাম না, বিশেষ করে আমার ভাইয়ের সাথে। কিন্তু সত্যি কথা বলতে আমি মুক্তি চাইছিলাম। আমি আর আমার স্বামীর সাথে থাকতে চাইছিলাম না। আমি ভাবছি, আমি ধীরে ধীরে বললাম, আমি পুলিশের কাছে যাব, এই প্রমাণগুলো দেখাবো, তারপর ডিভোর্স নেব, তারপর আমি আমার নিজের জীবন শুরু করব নতুন করে। কি আব্দুর কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, তুই যা চাস আমি তাই করব। আমি শুধু তোকে সুখী দেখতে চাই দিদি। আব্দুর, আমি তোকে বোন হিসেবে ভালোবাসি, আমি স্পষ্ট করে বললাম। কিন্তু তুই আমাকে যেভাবে দেখিস সেভাবে আমি কখনোই তোকে দেখতে পারবো না। এটা পাপ, এটা অন্যায়। আশা করি তুই বুঝবি। আব্দুরের চোখে হতাশা দেখা গেল, কিন্তু সে মাথা নাড়ল। আমি বুঝি দিদি, আমি আর কখনো এ ধরনের কথা তুলব না। আমি তোকে শুধু ভাই হিসেবেই সাহায্য করব গো। পরদিন সকালে আমি আব্দুরের কাছ থেকে ভিডিওগুলো নিয়ে পুলিশ স্টেশনে গেলাম। আমি সব প্রমাণ তাদের দিয়ে আমার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলাম। পুলিশ আমাকে বলল তারা তদন্ত করবে এবং আমার স্বামীকে গ্রেফতার করবে। আমি যখন বাড়ি ফিরে এলাম, আব্দুর আমার জন্য উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিল। আমি তাকে সব বললাম। তার চোখে গর্ব দেখলাম। তুই সাহসী দিদি, সে বলল। আমি জানতাম তুই সঠিক সিদ্ধান্ত নিবি গো। দুদিন পরে পুলিশ আমার স্বামীকে গ্রেফতার করল। তাকে ড্রাগ বিক্রি করার অপরাধে গ্রেফতার করা হয়েছিল। আমি আমার 2 সন্তানকে নিয়ে আমার বাবা মায়ের বাড়িতে চলে এলাম। আমি আমার আইনজীবীর মাধ্যমে বিবাহ বিচ্ছেদের আবেদন করলাম। সময় যেতে লাগল, কিন্তু আমি ধীরে ধীরে আমার জীবন পুনর্গঠন করতে শুরু করলাম। আমি একটি ছোট চাকরি নিলাম, আমার সন্তানদের স্কুলে ভর্তি করালাম এবং একটি ছোট ফ্ল্যাট ভাড়া নিলাম। আমি আব্দুরের সাহায্য গ্রহণ করেছিলাম, কিন্তু সে আর কখনো আমার সাথে বিয়ের কথা তোলেনি। একদিন আমি অফিস থেকে ফিরছিলাম, তখন দেখলাম একজন মহিলা আমার ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছে। তাকে দেখে আমি চমকে উঠলাম। এ তো সেই মহিলা যার সাথে আমার স্বামীর সম্পর্ক করছিল। আপনি শ্রাবন্তী রায়? মহিলা জিজ্ঞাসা করল। আমি সাবধানে মাথা নাড়লাম। হ্যাঁ, আপনি কে? আমার নাম অনন্যা চক্রবর্তী, সে বলল। আমাকে একটু সময় দিতে পারেন? আমাদের কথা বলা দরকার। ও, আমি সন্দেহজনক চোখে তাকে দেখলাম, কিন্তু দরজা খুলে ভিতরে যেতে দিলাম। অনন্যা আমার সামনে বসল, তার চোখে অদ্ভুত এক দৃষ্টি। আমি জানি আপনি আমাকে অনিন্দর সাথে দেখেছেন, সে সরাসরি বলল, কিন্তু আপনি যা ভাবছেন তা নয়। গুল, তাহলে কি? আমি শান্ত গলায় জিজ্ঞাসা করলাম। আমি পুলিশের গোয়েন্দা। সে একটি আইডি কার্ড বের করে দেখালো। আমি অনিন্দর উপর নজর রাখছিলাম। আমরা জানতাম সে ড্রাগ ব্যবসা করে, কিন্তু প্রমাণ সংগ্রহ করতে পারছিলাম না। আমি বিস্ময়ে অবাক হয়ে গেলাম। আপনি পুলিশ? হ্যাঁ, সে মাথা নাড়ল। আমি আপনার ভাই আব্দুরকে ধন্যবাদ জানাতে এসেছি। তার ভিডিওগুলো আমাদের কাজে লেগেছে। আমরা শুধু অনিন্দকে নয়, ড্রাগ সিন্ডিকেটের আরও অনেক সদস্যকে গ্রেফতার করতে পেরেছি। আমি অবাক বিস্ময়ে শুনছিলাম। তারপর অনন্যা আরেকটি চমক দিল। আমাদের কাছে তথ্য আছে যে অনিন্দর সিন্ডিকেট আপনার ভাইকে হত্যা করার পরিকল্পনা করছে, সে গম্ভীর গলায় বলল। তারা জানে আপনার ভাই প্রমাণ সংগ্রহ করেছিল। আমার বুক ধক উঠল। কি, অব্দ বিপদে? হ্যাঁ, অনন্যা সোজা হয়ে বসল। আমরা আপনাদের সবাইকে সুরক্ষা দিতে চাই। আপনি, আপনার সন্তান এবং আপনার ভাই সবাই বিপদে। কি? আমি তাড়াতাড়ি ফোন করলাম আব্দুরকে, কিন্তু সে ফোন ধরল না। অনন্যা আমার উদ্বেগ দেখে বলল, আমরা তাকে খুঁজে বের করব।
আপনি এখন আপনার সন্তানদের নিয়ে প্রস্তুত হন। আমরা আপনাদের নিরাপদ জায়গায় নিয়ে যাব দ্রুত। আমার সন্তানদের স্কুল থেকে নিয়ে এলাম এবং কিছু জরুরি জিনিসপত্র নিয়ে প্রস্তুত হলাম। অনন্যা আমাদের একটি গাড়িতে তুলে নিয়ে চলে গেল। গাড়িতে 2 জন পুলিশ অফিসার ছিল। আমরা কোথায় যাচ্ছি? আমি জিজ্ঞাসা করলাম। একটি সেফ হাউসে, অনন্যা উত্তর দিল। ড্রাগ সিন্ডিকেটের লোকেরা আপনার ফ্ল্যাটে যে কোনো সময় আসতে পারে। কি? গাড়ি শহরের বাইরে চলে গেল। আমরা একটি নিরিবিলি এলাকায় পৌঁছলাম, যেখানে একটি ছোট বাড়ি ছিল। অনন্যা আমাদের সেখানে নামিয়ে বলল, এখানে আপনারা নিরাপদ থাকবেন। আমরা আব্দুরকে খুঁজে আনছি। গুল। আমি উদ্বিগ্ন ছিলাম। আব্দুর কোথায়? সে ঠিক আছে তো? আমার সন্তানরা ভয় পেয়ে গিয়েছিল। আমি তাদের শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু আমি নিজেই ভয়ে কাঁপছিলাম। রাত হয়ে গেল, কিন্তু আব্দুরের কোনো খবর নেই। আমি টেনশনে ঘুমাতে পারছিলাম না। ভোর 4টার সময় দরজায় শব্দ হলো। আমি চমকে উঠলাম। অনন্যা ভিতরে এলো, তার সাথে আব্দুর। আব্দুর! আমি ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। তুই কোথায় ছিলি? আমি কত চিন্তা করছিলাম। আব্দুরের মুখে একটি ক্ষতের দাগ ছিল। আমি ঠিক আছি দিদি, সে বলল। ওরা আমাকে ধরেছিল, কিন্তু পুলিশ আমাকে বাঁচিয়েছে। কি? অনন্যা ব্যাখ্যা করল। সিন্ডিকেটের লোকেরা তাকে অপহরণ করেছিল। আমরা আজ রাতে অপারেশন চালিয়ে তাকে উদ্ধার করেছি। তবে এখনও বিপদ কাটেনি। আমাদের তাদের সবাইকে ধরতে হবে। কয়েকদিন আমরা সেই সেফ হাউসে ছিলাম। পুলিশ তাদের অপারেশন চালিয়ে যাচ্ছিল। অনন্যা প্রায়ই আমাদের খবর দিতে আসত। ধীরে ধীরে অনন্যার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেল। সে একজন সাহসী, বুদ্ধিমতী মহিলা ছিল। আব্দুরও তার প্রতি আকর্ষিত হয়ে পড়েছিল। একদিন অনন্যা খুশির খবর নিয়ে এলো। আমরা সিন্ডিকেটের সবাইকে গ্রেফতার করেছি, সে উৎফুল্ল গলায় বলল।